দেখুন, শওকত ঘনিষ্ঠ হচ্ছে রাকেশ রায় চৌধুরী। শওকতের হাত রাকেশের মাথায় আছে, আর শওকত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে, এই রেখে নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে। ক্যানিংয়ের পর এবারে ভাঙন নারায়ণপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে জমি দখল করে খাটাল তৈরি করা। দেখো, এগুলোকে দেবো না। আমি ভাঙনের বিধায়ক, যদি এই ধরনের ঘটনা ঘটে মেনে নেবো না। কাগজপত্র দেখবো, যদি সরকারি জায়গাতে এই ধরনের হয়, যদি সরকারের নির্ধারিত কোনো লিজের পেপার দেখাতে পারে ভালো কথা, না হলে এগুলোকে মানবো না, হতে দেবো না। মিডিয়ার সামনে মুখ খোলার পরে হুমকি দেওয়া হচ্ছে পুলিশ কোনো সহযোগিতা করছে না। পুলিশের একটা অংশ তো এগুলো মিশে আছে, সহযোগিতা করছে না, কিন্তু পুলিশকে সহযোগিতা করতে বাধ্য করাবো আইনের মাধ্যমে। দেখুন, পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারের জন্য আমরা ওখানে একটা আমাদের পথসভা ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে পারলো না। আমাদের পথসভার কী কী দাবি ছিল? ওয়াকফ সংশোধনী আইন 2025 যেটা হচ্ছে সেটা বাতিল করতে হবে। এসআইআর এর নামে যেভাবে বিজেপি হয়রানি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে, তার বিরোধিতা করে এবং আতঙ্কিত না হয় সেটা নিয়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006-কে সংশোধন করে 2023-এ যেটা নিয়ে এসেছে, জঙ্গলের অধিকার আদিবাসীদের ক্ষুণ্ণ হয়েছে, সেটাকে প্রত্যাহারের জন্য। এবং সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট এবং ওবিসি সংরক্ষণ নিয়ে যে জলঘোলা চলছে, এটাকে বন্ধের জন্য। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের অধিকার সভা ছিল। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এগুলো আক্রমণ করেছে, ভেঙেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে, আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে, এর জবাবটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। পুলিশকে তখন কিন্তু সহ্য করতে হবে। কৃষকরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন দ্বারস্থ কোনো সুরাহা পায়নি। এবার জেলা শাসকের হোক, ভালো কথা। স্টেপ বাই স্টেপ কৃষকরা যাচ্ছে, ধন্যবাদ জানাবো কৃষকদেরকে, যিনি কোনো স্টেপকে ভায়োলেট করেনি, জাম্প করেনি কোনো স্টেপকে। জেলা প্রশাসনের কাছে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে, ডিএম এর কাছে যে জমা দেবে বলছেন, ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। এটা না হলে কৃষক ভাইদেরকে সাথে পড়ে জোরে যদি আমার সাথ চাই নিয়ে কৃষিমন্ত্রীর কাছে যাব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই তার কাছে যাব, সমাধান করতে হবে। কৃষক, পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, 50% মানুষ সরাসরি কৃষির সাথে যুক্ত, আর 20% মিলালে 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত। সেক্ষেত্রে কৃষকদেরকে উচ্ছেদ করে দেওয়া কোনো মতেই মেনে নেওয়া যায় না, এটা আমরা মেনে নিতে পারবো না। কৃষকদের পাশে ছিলাম, আছে, আগামী দিন থাকবো। কৃষকরা কি ন্যায় বিচার পায় বলে মনে করছেন? মেতেই হবে, ন্যায় বিচার দিতে হবে কৃষকদেরকে। যাদের পাট্টা আছে, যারা চাষ করতে ওখানে, তাদেরকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। সর্বোপরি ওয়েটল্যান্ড যেটা আছে, রামসার সাইটের অন্তর্ভুক্ত ওয়েটল্যান্ড, ওখানে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না, আইন বলছে। সেখানে কিভাবে এই রাকেশ রায় চৌধুরী কোনো সময় মন্দিরের একটা ছবি লাগিয়ে দিয়ে ভেতরে প্রমোটিংয়ের কাজ করছে, যাতে ধর্মটাকে সামনে রাখে কেউ কিছু বলতে না পারে। এত মানে ওদের গ্রুপ যেটা আছে, রাকেশ রায় চৌধুরীদের গ্রুপ যেটা আছে, এই ধরনের অনৈতিক কাজগুলোকে তো মেনে নেওয়া যায় না। ধর্ম এই ধরনের অনৈতিক কাজের পারমিশন দেয়নি, রাজ্যও দেয়নি, দেশও দেয়নি, সংবিধানও দেয়নি। সুতরাং ওয়েটল্যান্ডে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না, রামসার সাইটে যেগুলো অন্তর্ভুক্ত, সেখানে কিভাবে হচ্ছে, এ তো মামলা হবেই। প্রয়োজনে গ্রিন ট্রাইব্যুনালে হতে পারে, কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে। সাম্প্রতিককালে যে রাজনৈতিক নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে লাগামহীন ভাষা প্রয়োগ করছে, এটা কি লাগাম টানার দরকার আছে? 100% দরকার। তো কে লাগাম টানবে? সর্বোচ্চ নেতাগুলো দলে লাগাম টানা দরকার। মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছেন, অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ করছে, তার দলের নেতারা তো বলবেই। আপনার নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন, তার দলের অন্যান্য নেতারা তো বলবেই, ওই বারমুন্ডা পরে ঘোরার কথা তো বলবে একজন মহিলাকে। তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার সৌজন্যতার রাজনীতির কথা বলি, আর এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, যে যার সম্পর্কে বিরোধী যে থাকুক না কেন, বিষয়বস্তু নিয়ে আলোচনা হোক। ভাষা দিয়ে কোনোদিন সমাধান হয় না, রুচিশীল হওয়া দরকার, ভাষার মধ্যে শালীনতা থাকা দরকার। বারবারই কথা বলি। তাই আমার এই 4 বছর রাজনৈতিক জীবনে একটা ভাষা কেউ বলতে পারবে না যে ভাষা দিয়ে অন্যান্য রাজনৈতিক কর্মীদের ব্যক্তিগতভাবে আঘাত লেগেছে, এটা আমি ব্যবহার করি না। আমাদের কর্মী সমর্থকদেরকেও ব্যবহার আমরা পার্টির পক্ষ থেকে করতে দিই না। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য কিছুদিন আগে ভাঙড়ে এসেছিলেন,
সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন যে নওশাদ সিদ্দিকী আমার বন্ধু। তো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি রাজনীতিতে দেখা যাবে? মানে নওশাদ সিদ্দিকী, সৃজন ভট্টাচার্যকে কি আবার একই মঞ্চে দেখা যাবে, বা 26-এ জোট নিয়ে জোট গঠন করে লড়বেন কিনা? আমরা সবসময় বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে। সৃজন বাবু, সেলিম বাবু, তা থেকে অধীর বাবু থেকে শুরু করে যারাই আছেন, অর্থাৎ জাতীয় কংগ্রেস, সিপিএম, লেফট ফ্রন্ট, আইএসএফ আরও যেগুলো আছে সবাইকে এক করে 2026 আমরা লড়াই করতে চাইছি। এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজনবাবুর ইচ্ছাকে বহির্প্রকাশ করবে তার দল, সেটা সময় কথা বলবে। আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না, কেন করছেন না বা করতে পারছেন না? দেখুন, আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই। যে একটা এমএলএ আগে 3 কোটি টাকা বছরে পেতে, এখন সেটা 3.5 কোটি টাকা হয়েছে, বেড়ে 50 লাখ টাকা বেড়েছে। ওটা আমার জন্যে, আমি চিৎকার করার জন্য। এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না। আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কী করতে চাইছি, সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে। কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে এসেছে। আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম, পাইকানে ব্যবতার কথা বলছি। কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি, যে মেটেরিয়ালস দেওয়ার কথা সেটা দেয়নি, যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি। সমস্ত কাজে ইচ্ছাকৃতভাবে টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়ালস দিয়েছে। সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম। এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে। তো আমি একটা কথা বলেছি, তৃণমূল ভাইদেরকে অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। আমার 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এমএলএ ল্যাডের যেগুলো কাজগুলো করার দরকার, বা বিধানসভার মধ্যে আমি ভাঙড়ের জন্য, রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, সেইগুলো তথ্য আকারে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটাতে যদি আমি না পেরে উঠি, প্রতিটা বুথে বুথে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের খতিয়ান। চিন্তা করতে হবে না। আপনি ভাঙড়ের বিধায়ক, অথচ ভাঙড়ের দুটো বিডিওর কোনো অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ কোনো কর্মসূচিতে আপনাকে কেন দেখা যায় না? আমাকে আমন্ত্রণ না করলে আমি কি করে আসবো? আপনার আমন্ত্রণ করার পরে আপনি না, আমি ওই এটা দেখাই, ওই অসৌজন্যতা আমি কোনোদিন দেখাইনি। আমাকে আজ পর্যন্ত ভাঙড়ের একটা সরকারি মিটিংয়ে ডেকেছিল, আমি হাজির হয়েছিলাম। বাকি কোনো সরকারি মিটিংয়ে ডাকেনি। বরঞ্চ আমরা দেখেছি ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি না, ভাঙড়ের কোনো সরকারি তিনি পদে আছেন, রাজনৈতিক কোনো দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকলেও বা তারা স্টেজে বসে থাকলেও সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয়নি। তবে এই বলা হয়নি বলে আমি ব্যথিতও নয়। তবে এতটুকু বলবো যে ভাঙড়ের মানুষের যে সাংবিধানিক যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো, জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না, মানে ভাঙড়ের মানুষকে অসম্মান করা হচ্ছে। একটাতেই ডেকেছিল ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক, সেখানে আমাকে একবারই ডেকেছিল, আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। তাহলে কি পুলিশ এবং প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে? একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে। লোকাল বিধায়ককে যেখানে অন্যান্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙড়ের বাইরের মানুষকে ভাঙড়ের প্রোগ্রামে ডাকছে, সরকারি প্রোগ্রামে। শুধু তাই নয়, এরা এতটাই নিরপেক্ষহীন হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রামে ওরা উঠে ভাষণবাজি করছে, ওখানে উঠে বসে আছে। এদের কাছ থেকে আপনি নিরপেক্ষতা আশা করা মানে ভুল হবে। কালকে যদি বিজেপি একটু ভালো জায়গায় বুঝতে পারে, বিজেপিতে চলে যাবে। শুধু রাকেশ রায় চৌধুরী যাবে না, শওকত মোল্লা হোক, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, সে সংযুক্ত মোর্চা হোক আর XYZ হোক, দেখবেন তাতে নাম লিখিয়ে দেবে। এ সবসময় তো ক্ষমতার সাথে থাকতে চায় এরা, আর ওই অনৈতিক কাজ করবে। এইগুলো সব ভিজিলেন্সের এতে আওতায় পড়তে পারে, যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান, ভিজিলেন্সের আওতায় পড়তে পারে। সাথে সাথে আমরা সব তথ্য তুলছি, ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে, প্রয়োজনে ইডিকে আমরাও জানাবো, যেগুলো তদন্ত করা হোক অ্যাকচুয়ালি সম্পত্তিগুলো কোথা থেকে এসেছে। রাকেশ রায়চৌধুরী গ্রেপ্তার হচ্ছেন না বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টে শোনা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে নাকি তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে। তথাকথিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয়, প্রেসকে বলা হয়। সাংবাদিক স্বাধীনতায় দেশ 151 তো চলে গিয়েছে। মানে ভাবতে পেরেছেন কোন জায়গায় আমাদের পৌঁছাচ্ছে? ওই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন, আপনারা আমি টুটি টিপে ধরছি বলে। কিন্তু আমার মধ্যে ওটা দেখেছেন কোনো দিন? আমার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি।
আমার বিপক্ষে খবর হতেই পারে। তা বলে আমি আপনার সাংবাদিকদের টুটি টিপে ধরবো? এটা আমাদের সারা দেশে চলছে, পশ্চিমবাংলায় চলছে, এটা বন্ধ হওয়া দরকার। সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার। তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে। যারা টাকার বিনিময়ে খবরকে ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি। তিলোত্তমা কালকে নবান্ন অভিযানে সেখানে বিজেপির নেতাদের অনেক দেখা গিয়েছিল। যদি তিলোত্তমা পরিবার বিজেপির সাথে যায় তাহলে আপনি না, শুনুন একটা কথা বলি, ওখানে যতটুকু সিপিএমকে আমন্ত্রণ করেছিল আমাদেরকেও জানিয়েছিল। আমরা ওখানে আমাদের আইডিওলজিক্যালি আমরা ওখানে উপস্থিত হতে পারিনি, এই জন্যই যে আমরা দেখেছি কে আসবে না আসবে, বিজেপি নেতারাও আসতে পারে, সুতরাং সেখান থেকে আমরা দূরে ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা নয়, দেখুন ওনার মেয়ে হারিয়েছে, আমরা ওনাকে ওইরকমভাবে এখনই দেখে দিতে পারি না। যেদিনকে উনি বিজেপি ঝান্ডা ধরবে সেদিনকে ওনার পাশ থেকে আমরা সরে যাব, কিন্তু আমরা তিলোত্তমার পাশ থেকে যাবো না, এটা মাথায় রাখবে। এই জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যার মেয়ে হারিয়েছে, বছর পার হয়ে গেল, বিচার পাচ্ছে না, তাকে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝবে। বিজেপি এখন এটাকে ক্যাশ করতে চাইছে ভোটের জন্য, ঠিক যেভাবে তাপসী মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য। আচ্ছা দেখুন, এটা তো আমি গতকালকেই বলেছি যে তার উপরে যে অভয়ার পরিবারের উপরে যে আক্রমণ নেমে এসেছে, এটা আমি বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানিয়েছি, এবং এর জন্য পুলিশ মন্ত্রীকে খেসারত দিতে হবে। ভাইজান, আজ আপনার কাঁচপুরে একটা কর্মী সভা আছে, ওখানে তৃণমূলের কর্মী সভা, কি বলবেন? আমার জনসংযোগ আছে, আমার রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, জনসংযোগ। সাধারণ মানুষের কাছে আমি যেমন যাই, তাদের সাথে কথা বলি, ওটা বসা করি, তারা ভোট দিয়ে ভোটের সময় তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায় মানুষ, আর 4.5 বছর তাদের দেখতে পাওয়া যায় না, সেটা তো আমি করি না। আমি 2021 সালে জিতে এসেছি, 21 সালের পর থেকেই মানুষের কাছে পৌঁছাই, তাদের অভাব অভিযোগ শুনি, তাদের সাথে সুখ দুঃখটাও ভাগ করে নিই। তো আজকে আমার ভাঙড়ে 2-3টে জায়গায় এই কর্মসূচি আছে, যাবো। কোথায় তৃণমূলের প্রোগ্রাম হবে, কোথায় বিজেপির হবে, কোথায় সিপিএমের, কোথায় কংগ্রেসের হবে, সে আমার জানার দরকার নেই। 200 মিটারের মধ্যে যদি কোনো বাধা প্রাপ্ত হয় বা আপনাকে ওটা পুলিশের দেখার দায়িত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ডিজি বা কমিশনার ওনাদের নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছেন, সেই বিষয়ে আপনি? আমি চরম নিন্দা ধিক্কার জানাচ্ছি পুলিশ সম্পর্কে, কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন, এর চরম আমি বিরোধিতা করছি। সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক। তবে শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী? কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলও পুলিশের পরিবার পরিজন তুলে অকথ্য ভাষায়, অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন, গালিগালাজ করেছিলেন। তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের আমরা সেই ব্যবস্থা, আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি। ওর পরিবর্তে কেষ্টবাবুর পদোন্নতি হয়েছে। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী, অশোক ডিন্ডা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত, এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে, কলকাতা পুলিশের সিপি স্যার কি ব্যবস্থা গ্রহণ করে। পুলিশকে নিয়ে আরও একটা প্রশ্ন, আপনি যেখানকার বিধায়ক ভাঙড় 148-এর, সেখানে ছোটবেলায় আমরা শুনতাম পঙ্গপালের উপদ্রব। জনগণ, আমরা সাংবাদিক, গণমাধ্যম কর্মী যেখানেই যাচ্ছি পুলিশের বিরুদ্ধে পুলিশের উপদ্রবের অভিযোগ, যা কিছু করতে যাচ্ছে নাকি টাকা আর টাকা। কি বলবেন আপনি বিধায়ক হিসেবে? দেখুন, আমি একটা কথা বলি, এইগুলো হতে দেওয়া যায় না, কিন্তু একজন আমি বিধায়ক হিসেবে আমার কাছে জানাতে হবে। আমি তো দেখুন, আমি যদি কিছু বলি এই করছে সেই করছে, বলবে কি তৃণমূলের শাসন কার্য চলছে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতার জন্য করছে। আমি অনুরোধ করব যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে অন্তত একটা লিখিত দিক। দেখুন, পুলিশের একটা অংশ ভালো আছে, আর একটা অংশ কি হচ্ছে, দুর্নীতি করছে। দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করব। কোনো মতেই কেউ তোলাবাজি করতে পারবে না। যদি এটা মনে করে তৃণমূলের ঊর্ধ্বে গিয়ে পুলিশ তোলাবাজি করবে, ভাঙড়ের শান্ত মানুষকে অতিষ্ঠ করবে, এটা মেনে নেওয়া যায় না। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাহলে পুলিশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো। রাকেশ চৌধুরীর বিরুদ্ধে এত অভিযোগ, পুলিশ তাকে গ্রেফতার করছে না, তারপরেও সরকার মূল্য দাবি করছেন যে মিডিয়াদের উপরে চোখ রাখা। দেখুন, শওকত ঘনিষ্ঠ হচ্ছে রাকেশ রায় চৌধুরী, শওকতের হাত রাকেশের মাথায় আছে, আর শওকত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে, এই রেখে নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে। ওয়েটল্যান্ড, মন্দিরে যেখানে পুজো অর্চনা হতো, যেখানে জায়গা সামনে দখল, আপনার 1 নম্বর খাস সরকারি খতিয়ানে যেটা আছে সেইটা দখল, এই ধরনের নানান অন্যায় কাজ করে বেড়াচ্ছে রাকেশ রায় চৌধুরী। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। আমি ওখানকার কৃষকের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ হয়ে উঠেছি আমার, আমি সব কাগজপত্র তাদের কাছ থেকে চাইছি। প্রয়োজনে আমি একজন বিধায়ক হিসাবে, যদিও একটা ভাঙড় বিধানসভার মধ্যে পড়ছে না, ওটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পড়ছে, তারপরেও আইনসভার একজন সদস্য হিসাবে ওয়েটল্যান্ডকে রক্ষা করার দায়িত্বও আমার।
সরকারি খাস জমি যেগুলো আছে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আমার। মন্দিরের সম্পত্তি বা মন্দিরের যেখানে পূজা অর্চনা হতো সেটাকে যেভাবে বেদখল হয়ে যাচ্ছে সেটাকে উদ্ধার করার দায়িত্ব আমার মধ্যে বর্তায়। তাই আমি এইগুলোকে সব বিষয়গুলোকে নিয়ে